হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 5th সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 9 পেপারটি রয়েছে মুঘল যুগের ভারতের ইতিহাস, এই পেপার থেকে একটি 20 নম্বরের প্রশ্ন ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন করো। দেখো, এই প্রশ্নটির নিয়ে এর আগেও একটি আমি ভিডিও ক্লাস দিয়েছি, সেটি 10 নম্বরের ছিল। তাই তোমাদের যাদের 10 নম্বরের প্রশ্নটির জন্য দরকার তোমরা ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। তা দেখো, এই প্রশ্নটি আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে বিভিন্ন ছাত্রছাত্রীদের কিন্তু দরকার আছে। দেখো, একবার দেখে নি কাদের কাদের দরকার আছে এই প্রশ্নের উত্তরটি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টারে পড়ছো, তোমাদের ডিএস 17 পেপারটিতে এই আবুল ফজলের মূল্যায়ন করো 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। বর্ধমান ইউনিভার্সিটিতে 7 সেমিস্টারে তোমরা যারা পড়ছো, মেজর 11 নম্বর পেপারও 10 নম্বরের জন্য আবুল ফজল ইম্পর্টেন্ট আছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে 7 সেমিস্টারে যারা পড়ছো, মেজর 14 পেপারেও কিন্তু এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি কোর্সে অর্থাৎ MA কোর্সে পড়াশোনা করছো হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে, তোমাদের পিজি হিস্ট্রি 4th পেপারটির 18 নম্বরের জন্য এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন করো। তা আবুল ফজল ছিলেন মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক আমরা জানি, এবং আকবরের প্রিয় বন্ধু এবং সভাসদ। আবুল ফজল আগ্রাতে 1551 সালে জন্মগ্রহণ করেন এবং 1602 সালে যুবরাজ সেলিমের নির্দেশে তাকে হত্যা করা হয় গুপ্ত ঘাতকের দ্বারা। কারণ আবুল ফজল সেলিমের যে জীবনযাত্রা সেটাকে পছন্দ করতেন না, এই কারণে সেলিম এক গুপ্ত ঘাতককে দিয়ে এই আবুল ফজলকে 1602 সালে হত্যা করেন। তা আবুল ফজলের বাবা বা পিতা ছিলেন শেখ মুবারক। তিনি একজন সুফি মতবাদে বিশ্বাসী ব্যক্তি ছিলেন, এবং সেই যে উদার মনোভাব সেটা তার দুই পুত্র আবুল ফজল এবং ফৈজির মধ্যে প্রবেশ করেন। এবং ফৈজি কিন্তু একজন বিখ্যাত কবি ছিলেন মুঘল যুগে, মানে আবুল ফজলের ভাই। আর আবুল ফজল শেখ মাহাদভির মতাদর্শে বিশ্বাসী ছিলেন, এই কারণে উলেমারা তার উপরে নির্যাতন করে। তখন আবুল ফজল আগ্রা থেকে চলে আসেন মুঘল দরবারে এবং আকবরের কাছে আশ্রয় নেন। আকবর এই আবুল ফজলের যে গুণ দেখে, তার বিভিন্ন যে চারিত্রিক গুণ দেখে তিনি মুগ্ধ হন এবং আবুল ফজলকে এক উচ্চ রাজপদে তিনি আসীন করেন। তো এ ছিল আকবরের এবং আবুল ফজলের যে সাক্ষাতের পর্ব। এবার আবুল ফজল বাদশাহ আকবরের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি দুটি কালজয়ী গ্রন্থ লেখেন। একটি ছিল আইন-ই আকবরী, আরেকটি ছিল আকবরনামা। এছাড়া আরও দুটি গ্রন্থ লিখেছিলেন, ইনসা-ই আবুল ফজল এবং রুকাত-ই আবুল ফজল। এই 4টি গ্রন্থ আবুল ফজল লিখেছিলেন। এখন আইন-ই আকবরী এই গ্রন্থে তিনি কি লিখেছিলেন? আইন লিখেছিলেন। আইন, আকবরের আমলে যত আইন কানুন প্রবর্তিত হয়েছিল দেশে, অর্থাৎ আকবর যে সমস্ত নির্দেশিকা জারি করেছিলেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেই সমস্ত আইনগুলি সংকলন করেন এই আইন-ই আকবরী গ্রন্থে। আর আকবরনামা গ্রন্থে আবুল ফজল আকবরের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের কীর্তি কাহিনী তুলে ধরেছেন। এই আকবরনামা গ্রন্থ আবার 3টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে সেই তৈমুরলংয়ের ভারত আক্রমণ 1498 থেকে শুরু করে হুমায়ুনের রাজত্বকাল পর্যন্ত ঘটনা লিপিবদ্ধ আছে। আর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে তিনি আরও আকবরের আমলে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য তুলে ধরেছেন। আর ইনসা-ই আবুল ফজল এবং রুকাত-ই আবুল ফজলে মুঘল রাজ পরিবারের যারা রাজকন্যা, যুবরাজ, তাদের ব্যক্তিগত যে সমস্ত চিঠিপত্র ছিল সেগুলোর সংকলন করেন। যেমন যুবরাজ দানিয়েল, মুরাদ, সেলিম, এনাদের ব্যক্তিগত চিঠিপত্রের সংকলন হচ্ছে এই রুকাত-ই আবুল ফজল। তো এ ছিল তার ঐতিহাসিক রচনা বা ইতিহাস রচনা। কিন্তু আবুল ফজল ইতিহাসকে কিভাবে দেখতেন? আবুল ফজলের চোখে ইতিহাস ছিল অতীত ঘটনার ক্রম পরম্পার্য অনুসারে বর্ণিত কাহিনী। মানে তার কাছে ইতিহাস কোনো গল্প কাহিনী নয়, ইতিহাস হচ্ছে অতীতকালে ঘটে গেছে কাল পরম্পরা অনুযায়ী বিভিন্ন ঘটনা। কাল পরম্পরা অনুযায়ী বলতে উদাহরণ, যেমন 1556 সালে আকবর সিংহাসনে বসছেন, তাহলে সেই বছর কি কি ঘটনা ঘটেছিল, পরের বছর
1557 সালে তখন কি কি ঘটনা ঘটেছিল, 1558 সালে কি কি ঘটনা ঘটেছিল, এইভাবে সাল ধরে ধরে যে ক্রম পারম্পর্য অনুসারে ইতিহাস তিনি লিখেছিলেন এবং তার মতে ইতিহাস ছিল এটাই। তো এইভাবে আকবরের রাজত্বকালের যে কাহিনী বা ইতিহাস তিনি তুলে ধরেছেন জনসমক্ষে, সেখানে কিন্তু তিনি এই কাল পারম্পর্যের উপরে গুরুত্ব দিয়েছেন। এছাড়া আবুল ফজলের চোখে একজন ঐতিহাসিকের কাজ হবে অতীতের যে ঘটনা সেই ঘটনার সত্যাসত্য বিচার করা এবং সেক্ষেত্রে ঐতিহাসিক যে উপাদান বা সোর্স রয়েছে সেগুলোকে সংগ্রহ করা এবং সেই উপাদানগুলির মধ্যে যেগুলি পরস্পর বিরোধী সেগুলোর তুলনামূলক আলোচনা করা বা বিচার বিশ্লেষণ করা। সুবা যে প্রদেশগুলো ছিল মুঘল যুগে, সুবা বলা হতো সেই প্রদেশগুলো, তাই সেই প্রদেশের যে লেখাগার বা মহাফেজখানা আছে সেখানে যে তথ্য রয়েছে তার সাথে বাদশাহের যে নিজস্ব মহাফেজখানা সেই মহাফেজখানার তথ্যকে মিলিয়ে দেখা, মিলিয়ে দেখে একটা তুলনামূলক বিচার বিশ্লেষণ করে বিচারকের ভূমিকা নেবেন এখানে ঐতিহাসিক এবং প্রকৃত সত্য ঘটনা তুলে ধরবেন। এবং এক্ষেত্রে সেই ঐতিহাসিক কোনো ভাবাবেগকে গুরুত্ব দেবেন না, মনের আবেগকে গুরুত্ব দেবেন না। ইতিহাস যতই কঠিন হোক না কেন, যতই নিরাসক্ত হোক না কেন, সেই প্রকৃত সত্য ঘটনাই তিনি লিখবেন এবং এক্ষেত্রে কোনো কল্প কাহিনীর আশ্রয় তিনি নেবেন না। তাই আবুল ফজলের এই যে মতাদর্শ ইতিহাস সম্পর্কে, ঐতিহাসিক সম্পর্কে, এটা তিনি আকবরনামা এবং আইনি আকবরীর যে মুখবন্ধ সেই মুখবন্ধে উল্লেখ করেছেন। তা এদিক দিয়ে দেখতে গেলে আবুল ফজলের যে ইতিহাস দর্শন তা অনেকটাই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে র্যাঙ্কে, যেমন বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস কিভাবে লিখতে হয় সেটি বর্তমানকালে তিনি বলেছেন, কিন্তু তার প্রায় 500 বছর আগে আবুল ফজল তার রচনায় এই বিজ্ঞানসম্মত ইতিহাস রচনা পদ্ধতির আভাস দিয়েছেন এবং তার চোখে ইতিহাস কোনো গল্প কাহিনী নয়, অতীতকালের ঘটে যাওয়া ঘটনার সত্যাসত্য বিচার করে ঐতিহাসিক তথ্যাবলী বিচার বিশ্লেষণ করে পারস্পরিক ঘটনাগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করে কোনো আবেগকে প্রশ্রয় না দিয়ে প্রকৃত সত্য ঘটনা উপস্থাপন করা কালক্রম অনুযায়ী, তাই হলো ইতিহাস। এবং এক্ষেত্রে আবুল ফজল সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা এগুলোকে বর্জন করেছেন। তো এখানেই কিন্তু আবুল ফজলের শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, যে মধ্যযুগে যখন ধর্মীয় গোড়ামি রয়েছে সারা দেশ জুড়ে এবং ধর্মীয় ধর্মান্ধতার আবদ্ধে সারা দেশ যেখানে আবদ্ধ, তা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি কিন্তু ইতিহাস লিখেছেন, যা ছিল সেই কালের দুর্লভ। এই কারণে আবুল ফজল আজও কিন্তু প্রাসঙ্গিক। এখন আবুল ফজলের লেখায় কি কোনো সমালোচনা নেই? অবশ্যই আছে। আধুনিক কালের অনেক ঐতিহাসিক যেমন এলফিন স্টোন, ভিনসেন্ট স্মিথ, এনারা কিন্তু আবুল ফজলকে সমালোচনা করেছেন। তাদের মতে আবুল ফজল ছিলেন একজন চাটুকার ঐতিহাসিক, চাটুকার মানে চালাক ঐতিহাসিক। তিনি তার বাদশাহ আকবরের ইতিহাস লিখেছেন, বাদশাহীর ইতিহাস লিখেছেন, কিন্তু এক্ষেত্রে তিনি ছিলেন আকবরের পৃষ্ঠপোষক। তা আকবরের পৃষ্ঠপোষকতা পেয়ে আকবরের জীবনের কাহিনী তিনি তুলে ধরেছেন এবং আকবরকে তিনি বলছেন যে ইনসা ই কামিল, ইনসা ই রুকাত, মানে এক্ষেত্রে আকবরকে তিনি মহান হিসাবে তুলে ধরেছেন। মহান হিসেবে তুলে ধরতে গিয়ে আকবরের যে সমস্ত ব্যক্তিগত চারিত্রিক ত্রুটি রয়েছে সেগুলো কিন্তু তিনি উল্লেখ করেনি। এই সমস্ত বিদেশি ঐতিহাসিকরা বলছেন যে আকবরের যে নগ্ন সাম্রাজ্যবাদ, সেই নগ্ন সাম্রাজ্যবাদ নিয়ে কিন্তু আবুল ফজল কোনো কথা বলেননি। এ প্রসঙ্গে শুধু এটুকুই বলেছেন যে হিন্দুস্থান হচ্ছে কাফেরদের দেশ, সেই কাফেরদেরকে শায়েস্তা করতে গিয়ে আকবর এই সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করেন এবং এক্ষেত্রে আকবরের কোনো দোষ তিনি কিন্তু দেখতে পাননি। মুঘল হারেমে বিভিন্ন প্রদেশ থেকে যে সমস্ত নারীদেরকে নির্বিচারে গ্রহণ করা হতো বা তাদেরকে আনা হতো মুঘল হারেমে, এ ব্যাপারেও কিন্তু আবুল ফজল কোনো একটা কথা বলেননি। এছাড়া আবুল ফজল তার পৃষ্ঠপোষক আকবরের জীবনের কাহিনীকে অনেক বড় করে তিনি উল্লেখ করেছেন, ধর্মান্ধতা বর্জন করেই লিখেছেন, কিন্তু তিনি নির্বিচারে আকবরের কীর্তি কাহিনীকে জনসমক্ষে তুলে ধরেছেন। এখানে কিন্তু অনেক ঘটনার সত্যাসত্য বিচার তিনি করেননি।
আবুল ফজলের যে দৃষ্টিভঙ্গি ছিল ঐতিহাসিক এবং ইতিহাসকে কেন্দ্র করে, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু তিনি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারেননি। তিনি কিন্তু বাস্তব বস্তুনিষ্ঠ যে ইতিহাস তা কিন্তু রচনা করতে পারেননি, এমনটাই মনে করেন এই এলফিনস্টোন, ভিনসেন্ট স্মিথের মতো ঐতিহাসিকরা। তবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিক, তিনি বলছেন যে এই আবুল ফজলই ছিলেন ভারতের ফার্স্ট স্কলার, প্রথম ঐতিহাসিক গবেষক, লেখক, ঐতিহাসিক। কারণ তার রচনার মধ্যে দিয়ে আমরা ধর্মনিরপেক্ষ এক ইতিহাস জানতে পারি, কালক্রম অনুযায়ী বর্ণিত এক ইতিহাস জানতে পারি, যে ইতিহাস লিখতে গিয়ে আবুল ফজল কোনো কল্পকাহিনীর আশ্রয় নেননি, যে ইতিহাস লিখতে গিয়ে আবুল ফজল অতীতে ঘটে যাওয়া ঘটনার সত্যাসত্য বিচার করেছেন এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাসের তথ্যকে বিচার বিশ্লেষণ করেছেন এবং এক বস্তুনিষ্ঠ ইতিহাস আমাদেরকে উপহার দিয়েছেন তার এই আইনি আকবরী আকবরনামা গ্রন্থের মধ্য দিয়ে। তো এই ছিল আবুল ফজলের উপরে সংক্ষিপ্ত আলোচনা। 20 নাম্বারের যে কোয়ালিটি অ্যান্সার সেটা অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএস সিসি 9, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 7th সেম হিস্ট্রি মেজর ডিএস 17। 20 নাম্বারের প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে 10 নাম্বার। তা 10 নম্বরের অ্যান্সার আমি বলেছি, আবুল ফজলের উপরে আগে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেই অ্যান্সারটা কালেক্ট করবে। ঐতিহাসিক আবুল ফজলের মূল্যায়ন করো। আবুল ফজল ভারতের মুঘল বাদশাহের ইতিহাস মনস্কতার অন্যতম বিশিষ্ট ফসল। সুফি মতাদর্শ অনুসারে খ্যাতনামা পণ্ডিত শেখ মুবারকের অন্যতম সন্তান হলেন আবুল ফজল। আবুল ফজলের পরিচয় দিতে গিয়ে রমেশচন্দ্র মজুমদার লিখেছেন তিনি হলেন একাধারে এ ফার্স্ট স্কলার, রাইটার, হিস্টোরিয়ান অ্যান্ড ফিলোসফার। বহুমুখী প্রতিভার এই মানুষটিকে প্রথম জীবনে মৌলবাদী উলেমাদের নির্যাতনের শিকার হতে হয়। পরবর্তীকালে বাদশাহের প্রিয় বন্ধু ও সভাসদ হয়ে ওঠার সুবাদে দরবারি খ্যাতির শীর্ষে উন্নীত হন। আবুল ফজলের ইতিহাস চর্চা আলোচনাকালে তার ইতিহাস ভাবনা ও ঐতিহাসিক সম্পর্কিত ধারণা, তার তথ্যনিষ্ঠ এবং ইতিহাস রচনা পদ্ধতি আলোচ্য হয়ে ওঠে। এই ছিল ইন্ট্রোডাকশন, ভূমিকা। এরপরে দেখো, আবুল ফজলের অভিমত অনুসারে ইতিহাস হলো পারম্পর্য অনুসারী অতীত কাহিনী। আইনি আকবরীর মুখ বন্ধে আবুল ফজল লিখেছেন কাল ও ঘটনা পরম্পরা অনুসারে ইতিহাস লিখিত হয়। এহেতু কালের প্রবাহের সঙ্গে ঘটনা প্রবাহের একটা বিশেষ সম্পর্কের সৃষ্টি হয়, তবে তা কোনো সাধারণ নিয়ম হয়ে ওঠে না। পরিবেশ পরিস্থিতি অনুসারে ওই সম্পর্কের ব্যতিক্রম ঘটে। এছাড়া ইতিহাসের পাত্রপাত্রীরাও ওই সম্পর্কের ক্ষেত্রে নিয়ন্ত্রকের ভূমিকা নিয়ে থাকে। এদিক থেকে বিচারে আবুল ফজলের ইতিহাস চেতনা বহুলাংশে আধুনিক ইতিহাস দর্শন সম্মত। ইতিহাস পাঠের মধ্য দিয়ে পাঠক অতীত বিস্তৃত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে এবং ওই জ্ঞানের আলোতে বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হয়। ইতিহাস পাঠের উপযোগিতা সম্পর্কে বলতে গিয়ে আবুল ফজল লিখেছেন ঐতিহাসিকদের রচনা ছাড়া মানুষ কখনো প্রাচীন যুগের কীর্তি কাহিনী সম্পর্কে অবহিত হতে পারে না। ঐতিহাসিক কালের বিধ্বংসী প্রভাব থেকে অতীতকে রক্ষা করে পাঠকের দরবারে হাজির করে দেন। প্যারা করে আবুল ফজল ঐতিহাসিকের সত্যনিষ্ঠা এবং নিরপেক্ষ ও নিরাবেগ তথ্যনিষ্ঠা পরিবেশনার উপর গুরুত্ব দিয়েছেন। আইনি আকবরীর উপসংহারে তিনি লিখেছেন এক শ্রেণীর ঐতিহাসিক পৃষ্ঠপোষক প্রভুর মনোরঞ্জনের জন্য কাহিনীকার হিসেবে ইতিহাস রচনা করেন। পার্থিব সম্পদের লোভে তারা তাদের রচনায় তথ্য বিকৃত ঘটান। এহেতু তাদের রচনা ইতিহাসের মর্যাদা অর্জন করে না, কেননা তাদের রচনায় একই সঙ্গে প্রভুর স্তুতি এবং প্রভুর শত্রুদের আখ্যাতি প্রাধান্য পায়। তারা প্রভুর নীতিগত ভ্রান্তি, চারিত্রিক দুর্বলতা, পরাজয়ের গ্লানি এবং অপরাধমূলক কাজকর্মের বিন্দু বিসর্গ উল্লেখ করেন না। তাছাড়া আবেগের কারণে তাদের রচনায় প্রভু সম্পর্কে অতিশয়োক্তি লাভ করে। এই প্রসঙ্গে ডক্টর জগদীশ নারায়ণ সরকার লিখেছেন আবুল ফজলের রচনায় কোনোরূপ ব্যক্তিগত বিদ্বেষের প্রকাশ নেই এবং সত্য তা যতই নির্মম ও কঠিন হোক না কেন আবুল ফজলের রচনায় তা অনাবৃত হয়েই পরিবেশিত হয়েছে। আকবরনামার মুখ বন্ধে আবুল ফজল তার ইতিহাস রচনার উদ্দেশ্য সম্পর্কে লিখেছেন
পৃষ্ঠপোষক বাদশাহের কীর্তি কাহিনী জনমানসে অম্লান করে রাখার উদ্দেশ্যে তিনি ইতিহাস রচনায় প্রবৃত্ত হয়েছেন। আইনি আকবরীতে তিনি লিখেছেন, হিন্দুস্তানের মুঘল রাজত্বের অনিবার্যতা এবং ঐতিহাসিক প্রয়োজনীয়তার বিষয়টি ভারতীয়দের বোঝানোর জন্যই তিনি ঐতিহাসিকের ভূমিকা গ্রহণ করেছেন। ঐতিহাসিকের কর্তব্য সম্পর্কে আবুল ফজল সবিশেষ সচেতন ছিলেন। তার মতে ঐতিহাসিকের কাজ হলো বস্তুনিষ্ঠ বিবরণ রচনা করা, আর এই কাজটি করতে গেলে ঐতিহাসিককে যে পুরোপুরি ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা থেকে মুক্ত থাকতে হবে তাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। উল্লেখ্য, অতীতের বস্তুনিষ্ঠ বিবরণ বলতে আবুল ফজল কি বলতে চেয়েছেন তা বোধগম্য নয়, কেননা তার ইতিহাস র্যাঙ্কের মতো দ্য পাস্ট অ্যাজ ইট অ্যাকচুয়ালি ওয়াজ, অর্থাৎ তার ইতিহাস অতীতের নিখুঁত প্রতিচ্ছবি নয়, তার ইতিহাসে অতীতের সামগ্রিক চিত্র ফুটে ওঠেনি। এবার দেখো আবুল ফজলের ইতিহাস রচনা পদ্ধতি। আবুল ফজলের ইতিহাস রচনা প্রণালী বিশেষ বিজ্ঞানসম্মত। বিগতকালে ও সমকালের কোনো কোনো ঐতিহাসিকের মতো তিনি শ্রুত ও লিখিত তথ্যাবলীকে তার রচনায় নির্বিচারে স্থান দেননি। প্রতিটি তথ্যের যাচাইয়ের পর তিনি তা ব্যবহার করেছেন। উল্লেখ্য, একটি নির্দিষ্ট ছক অনুযায়ী তিনি তার ইতিহাস গ্রন্থগুলি রচনা করেছেন। ছক অনুসারে তার রচনা পদ্ধতি হল: 1. সমূহ সূত্র থেকে নির্বাচিত বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা। 2. পরম্পরাক্রমে তথ্যসমূহ বিন্যস্ত করা। 3. কোনো বিশেষ বিষয় সম্পর্কে পরস্পর বিরোধী তথ্যসমূহের সত্যাসত্য যাচাই করার জন্য নতুন নতুন সূত্র সংগ্রহ করা। 4. সুবা সমূহের লেখাগারগুলি থেকে তথ্যের সঙ্গে বাদশাহী লেখাগারে প্রাপ্ত তথ্যের নীতিগত মিল অমিল সন্ধান করা এবং গুরুত্ব অনুসারে ওই সব তথ্য ব্যবহার করা। 5. চূড়ান্ত গ্রন্থ রচনার পূর্বে গ্রন্থটির বিবিধ খসড়া প্রস্তুত করা। উল্লেখ্য, উপরি লিখিত পদ্ধতি সমূহ অনুসৃত হওয়ার ফলে আবুল ফজলের রচনা বিজ্ঞানসম্মত হয়ে উঠেছে। এই কারণেই তার রচনায় কোনো অবিশ্বাস্য কাহিনী বা কল্পকাহিনী স্থান পায়নি। আবুল ফজলের রচনাবলী হলো 1. আকবরনামা, 2. আইনি আকবরী। এছাড়া আরও দুটি গ্রন্থ হলো 1. রুকাত ই আবুল ফজল, ইনশা ই আবুল ফজল। আকবরনামা গল্পটি বা 3টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডটি তৈমুর লংয়ের আমল থেকে হুমায়ুনের আমল পর্যন্ত মুঘল রাজপরিবারের ইতিহাস বর্ণিত হয়েছে। গ্রন্থটির দ্বিতীয় ও তৃতীয় খণ্ডে আবুল ফজল বছর অনুসারে আকবরের রাজত্বকালের ইতিহাস রচনা করেছেন। আলোচ্য পর্বের ইতিহাস রচনাকালে তিনি শুধু ঘটনাটি উপস্থাপিত করেননি, প্রায় প্রতি ক্ষেত্রে ঘটনাসমূহের পশ্চাতের কারণগুলি তুলে ধরেছেন। আইনি আকবরী গ্রন্থটিও 3টি খণ্ডে বিভক্ত। বস্তুত আইনি আকবরী হলো এ কোড অফ আকবর রেগুলেশন ইন অল ডিপার্টমেন্ট অ্যান্ড অল সাবজেক্ট। এছাড়া গ্রন্থটিতে সাম্রাজ্যের আয় ব্যয়ের পরিসংখ্যান দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই সঙ্গে আবুল ফজল প্রতিটি ক্ষেত্রে আয় ব্যয়ের পিছনে অর্থের সমূহ ব্যবহার প্রসঙ্গে বিস্তর টিকা বা নোটস দিয়েছেন। গ্রন্থটি তৃতীয় খণ্ডে আকবরের পূর্বপুরুষদের কীর্তি কাহিনীর বিবরণ রয়েছে। রিচার্ড স্টিল এবং জন ক্রোয়েদার লিখেছেন, দ্য আইনি আকবরী ইজ প্রিন্সিপাল অথরিটি অন আকবরস ইনস্টিটিউশন। আবুল ফজলের লেখা চিঠিপত্রের সংকলন হলো রুকাত। এই পত্রগুলি তিনি বিভিন্ন সময়ে আকবর, মুরাদ, দানিয়াল, সেলিম এবং আকবরের মহিষীদের ও কন্যাদের লেখেন। পত্রগুলি সম্পর্কে ডক্টর রমেশ চন্দ্র মজুমদার লিখেছেন, দিস আর এ গ্রেট হিস্টোরিক্যাল ভ্যালু অ্যান্ড থ্রো গ্রেট ডিল ফ্রেশ লাইফ অন দ্য হিস্ট্রি অফ আকবর রিজিন। ইনশা গ্রন্থটিও বিবিধ পত্রাবলীর সংকলন। ডক্টর রমেশ চন্দ্র মজুমদার লিখেছেন, গ্রন্থটিতে এমন সব বিষয়ের বিস্তৃত বিবরণ রয়েছে যেগুলি আকবর নামাতে কেবলমাত্র উল্লেখিত হয়েছে অথবা অতি সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। প্যারাগ্রাফ ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের স্থান নির্ণয়ের ক্ষেত্রে পণ্ডিত মহলে বিতর্ক আছে। ইলিয়ড, এলফিনাস স্টোন এবং ভিনসেন্ট স্মিথ প্রমুখ ঐতিহাসিকের মতে আবুল ফজল এক চাটুকার ঐতিহাসিক। আবুল ফজল আকবরকে ইনসান ই নিজাম এবং ইনসান ই কামিল হিসাবে গণ্য করতেন। তিনি বাদশাহের বন্ধু, বাদশাহ তার পৃষ্ঠপোষক। বাদশাহের দ্বীনি ইলাহি ধর্মমতে তিনি দীক্ষিত হয়েছিলেন। তিনি বাদশাহের চারিত্রিক কিংবা নীতিগত ত্রুটি দেখতে পাননি।
বাদশাহের ন্যাকেড অ্যাগ্রেসিয়ান কাফেরের হিন্দুস্থানে ইসলামের বিজয় পতাকা উড্ডীন, এহেতু আকবরের সাম্রাজ্যবাদী কাজকর্ম ইসলামিক বিধি সম্মত। বাদশাহী হারেমে রাজপুত কন্যাদের নির্বিচারে গ্রহণের মধ্যে আবুল ফজল কোনো দোষ দেখতে পাননি। এ কারণে বলা হয়েছে সম্পূর্ণ সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আবুল ফজল পৃষ্ঠপোষক বাদশাহের ও বাদশাহীর ইতিহাস লিখেছেন। আবুল ফজল আইনি আকবরীতে ঐতিহাসিকের গুণ হিসেবে সত্যনিষ্ঠা ও নিরাবেগ দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে, কিন্তু তিনি বহু ক্ষেত্রে এই দুই গুণের অধিকারী হয়ে ওঠেননি। বাদশাহী পৃষ্ঠপোষকতার কারণে আবুল ফজল নিরপেক্ষ ও আবেগমুক্ত ঐতিহাসিকের কর্তব্য যথাযথ পালন করতে পারেননি। শেষ প্যারা, তবে পরিশেষে বলা যায় আবুল ফজলের রচনার বিশেষত্ব তার ব্যক্তিগত উদার দৃষ্টিভঙ্গি ও ধর্মীয় কলুষতাহীনতা। এই কারণে তার রচনা পাঠকালে একটি পরিশীলিত ও মুক্ত মনের স্পর্শ অনুভব করা যায়। এছাড়া আবুল ফজল যে তথ্যানুসন্ধানী মন ও পরিসংখ্যানবিদের দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিহাস রচনায় ব্রতী হন তা মধ্যযুগের পরিবেশে নিতান্তই দুর্লভ ছিল, তাই আবুল ফজল আজও প্রাসঙ্গিক। তো এই ছিল ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন করো 20 নম্বরের অ্যান্সার। তোমরা এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। আর তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ছো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তোমাদের জন্য 10 নম্বরের অ্যান্সার আমি এর আগে আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের মধ্যেই তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। সেই জায়গা থেকে তোমরা ওই নোটসটাকে সংগ্রহ করবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।